19 সেপ্টেম্বর সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এপিস থেকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। গুলশান হামলার অর্থ অস্ত্র যোগান আসে বিদেশ থেকে, হুন্ডির মাধ্যমে আসে 14 লাখ টাকা বলছে পুলিশ। চুরি যাওয়া রিজার্ভের 120 কোটি টাকা ফেরতের নির্দেশ ফিলিপিনো আদালতের, আরও অর্থ উদ্ধারের প্রক্রিয়া শুরু। স্কুলছাত্রী নিতু হত্যায় মাদারীপুরে গ্রেপ্তার মিলনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, পাঠানো হয়েছে কারাগারে। গুলশানে হোলি আর্টিজান বেকারিতে হামলার আগে হুন্ডির মাধ্যমে 14 লাখ টাকা পায় জঙ্গিরা, যা দিয়ে তারা অস্ত্র কেনে ও বাড়ি ভাড়া করে। মিরপুর, নারায়ণগঞ্জ, আজিমপুরে জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা আলামত এবং গ্রেপ্তার জেএমবি সদস্যদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি আরও জানান, এই অর্থ অস্ত্র যোগানদাতাদের কয়েকজন চিহ্নিত হয়েছে। গুলশানে হোলি আর্টিজান বেকারিতে হামলার প্রায় 3 মাস হতে চলল। এরই মধ্যে আলোচিত এ মামলার তদন্তের অনেকখানি অগ্রগতি হয়েছে বলে দাবি পুলিশের। তদন্তে জানা গেছে, আজিমপুরে জঙ্গি আস্তানায় নিহত তানভীর কাদরি বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়েছিলেন আব্দুল করিম নামে। তামিম চৌধুরী সহ নব্য জেএমপির শীর্ষ অনেক নেতাই ওই বাসায় যাতায়াত করেন এবং সেখান থেকেই পরিচালিত হয় গুলশান হামলা। অস্ত্রের গতিপথ আমরা জেনেছি, তারপর কারা অস্ত্র কোথা থেকে এনেছে সেটিও আমরা জেনেছি। 14 লক্ষ টাকা এসেছে একবারে একটা হুন্ডির মাধ্যমে। এই অর্থটা গ্রহণ করেছে কে এই সংগঠনের পক্ষ থেকে সেটিও আমাদের তদন্তে সেটা তারও পরিচয় পাওয়া গেছে। তাকে ধরার জন্য অভিযান সেটি অব্যাহত রয়েছে। পুলিশ বলছে, গুলশান হামলার তদন্ত করতে গিয়ে নব্য জেএমবির বেশ কজন নেতা ধরা পড়েছে এবং শীর্ষস্থানীয় অনেকেই নিহত হয়েছেন। তাই তাদের সাংগঠনিক শক্তি এখন অনেকটাই কমে এসেছে। তাদের যে লিডারশিপ ছিল, তাদের যে শক্তি, এগুলো আমাদের ধারণা এখন অন্তত 60 to 70% সেটি ক্ষয় হয়েছে। এখন তারা কিন্তু পুরোপুরি এখনো এরা নিষ্ক্রিয় হয়ে যায় নাই। গুলশান হামলার অর্থ ও অস্ত্র যোগানদাতাদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুলশান হামলার অর্থ অস্ত্র যোগান আসে বিদেশ থেকে নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আমি ডক্টর জিয়া রহমান আপনাকে জানতে চাইব যে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, বেশ কয়েকজন জঙ্গি মারাও পড়েছে। সাম্প্রতিক জঙ্গি হামলাগুলিতে আমরা যেটা দেখছি, হোতাদের শনাক্ত করা এবং ধরার দিকে এগোচ্ছে পুলিশ। পুরো কার্যক্রম নিয়ে আপনার পর্যবেক্ষণ শুনতে চাইছিলাম, অধ্যাপক জিয়া রহমান। ধন্যবাদ। আমাদের এই যে হোলি আর্টিজান ঘটনার পরে যে ঘটনাগুলো ঘটছে একের পর এক আমরা দেখতে পাচ্ছি, পুলিশ বাহিনী বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে, যেটিকে আমি অত্যন্ত পজিটিভ মনে করি। যে কাউন্টার টেরোরিজমের যেই এসেন্স বা মূল নির্যাস যেটাকে আমরা বলি, সেই জায়গা থেকে যদি কল্পনা করি এবং বাংলাদেশের পুরো অর্থ, সামাজিক এবং বিদেশে আমাদের ভাবমূর্তি বা ইমেজের বিষয়টি যদি কল্পনা করি, স্ট্র্যাটেজিক জায়গার থেকে আমি মনে করি এটি অত্যন্ত সঠিক হয়েছে এবং এটি আমি সমর্থন করছি। আপনাকে মনে রাখতে হবে যে আমাদের একটি তৃতীয় বিশ্বের দেশ এবং আমাদের এখানে ঐতিহাসিকভাবেই আমাদের যে ইনস্টিটিউশনগুলো তাদের দুর্বলতা ছিল, পুলিশ বাহিনীর জবাবদিহিতা, পুলিশ বাহিনীর তাদের যে রিসোর্সের অভাব, তাদের যে লোকবল, এই সমস্ত কিছুই ইনস্টিটিউশন হিসেবে কিন্তু অন্যান্য ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের অন্যান্য যে ইনস্টিটিউশনগুলো একইভাবে, যেমন বিচার ব্যবস্থা বা কোর্ট এবং একই সাথে প্রিজন ব্যবস্থা, সবগুলোর কিন্তু হিউজ দুর্বলতা ছিল এবং এই জন্য আমরা প্রতিনিয়ত এর সমালোচনা করেছি। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এবং উন্নত বিশ্বের যে কাউন্টার টেরোরিজমের যে ধরন আমরা দেখি, সেগুলো বিবেচনা করলে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের পুলিশ বাহিনী যেটি করছে সেটি অত্যন্ত সাফল্য তাদের আছে এবং মানুষের মধ্যে এক ধরনের যে আতঙ্ক ছিল, সেই আতঙ্ক থেকে আমি বলবো যে অধ্যাপক জিয়া রহমান, আপনাকে ধন্যবাদ। আমি জনাব হাবিবুর রহমান হাবিবের কাছে যাই যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কি বলেন যে জঙ্গিবাদ ঠেকাতে পুলিশের ভূমিকা নিয়ে আপনারা খুশি ছিলেন না, এখন তারা সক্রিয় আছে, জঙ্গিরা অনেকটাই কোণঠাসা, গুলশান হামলা কার্যকরণও একে একে বের করছেন তারা, কোত্থেকে টাকা আসছে, কে অস্ত্র যোগান দিয়েছে, সেই বিষয়টিও বের হয়ে আসছে। বিষয়টি নিয়ে আপনি কি দেখছেন, আপনারা কিভাবে দেখছেন জনাব হাবিবুর রহমান হাবিব? আপনাকে ধন্যবাদ জনাব খালিদ মহিউদ্দিন। আসলে বিএনপি আমরা চাই, প্রথম থেকে আমরা বলে এসেছি যে আমরা যে কোনো মূল্যে জঙ্গিবাদ নির্মূল হোক
আমরা সহযোগিতা করব এবং সহযোগিতা করার লক্ষ্যেই বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমান সরকারের কাছে আহ্বান জানিয়েছিলেন যে সরকারের নেতৃত্বেই, প্রধানমন্ত্রীর নেতৃত্বেই জঙ্গিবাদ দমনে বিএনপি রাজি ছিল, কারণ জঙ্গিবাদ দেশের একটি বড় সমস্যা। যদি দেশ থাকে, দেশে গণতন্ত্র থাকে, তাহলে বিএনপি যেহেতু রাজনীতি করে ভোটের মানুষকে নিয়ে, ভোটের মাধ্যমে যদি ক্ষমতা পরিবর্তনের একমাত্র উপায় বলে বিএনপি মনে করে, সেই কারণে বেগম খালেদা জিয়া বর্তমান সরকারকে, যদিও তাদের নির্বাচনের ক্ষেত্রে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, 2014 সালে 5ই জানুয়ারির বিতর্কিত ভাই, আপনারা এখন পুলিশের ভূমিকা নিয়ে খুশি কিনা? এখন পুলিশ যে কাজটি করছে এটা সত্যি সত্যি, এটা আমরা কেন, সারা বাংলাদেশের মানুষই খুশি হওয়ার কথা। কিন্তু আমার কাছে একটি জিনিস খটকা লাগছে যে হলি আর্টিজানে এত বড় একটা ঘটনা ঘটলো এবং এর সাথে যে টাকা পয়সা এসেছে বাইরে হুন্ডির মাধ্যমে, এইটা আমার কাছে এত বড় একটা ঘটনায় এইটুকু টাকা দিয়ে কিভাবে তারা সম্ভব করলো, যদি এরকম হয়ে থাকে তাহলে একটা ভয়ের ব্যাপার। এত বড় ঘটনার সাথে যদি এই পরিমাণ টাকা বাইরে থেকে আসে, সেই টাকা দিয়ে অস্ত্র কিনে এত বড় ঘটনা যদি ঘটাতে পারে, তাহলে ভয় হয় যে আবার না জানি না কোনো দুর্ঘটনার সম্মুখীন আমরা হই। কিন্তু আমি আশা করি, বিএনপি আশা করে, বিএনপি চেয়ারপারসন আশা করে যে পুলিশ ভালো কাজ করলে অবশ্যই পুলিশকে আমরা সমর্থন জানাই। আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমি অধ্যাপক ডক্টর জিয়া রহমানকে এই বিষয়টি জানতে চাইবো যে আসলে 14 লাখ টাকা দিয়ে যদি এত বড় মেসাকার করা সম্ভব হয়, তাহলে সেটি ভয়েরই ব্যাপার, যেটি হাইব ভাই বলছেন। আমারও হাইব ভাইয়ের কথা শুনে একটু ভয়ই লাগছে। বিষয়টি আপনি মানে ভবিষ্যতে যে এরকম ঘটনা ঘটবে না বা ঘটতে দিবে না, এই সম্পর্কে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আসলে কতখানি, অধ্যাপক জিয়া রহমান? না, আমার কাছে মনে হয় এটি প্রাথমিক। এটা কিন্তু একবারে 14 লাখ টাকা দিয়ে পুরো ঘটনাটি হয়েছে এভাবে মনে করারও কোনো কারণ নেই। আমার কাছে মনে হয়েছে আমাদের পুলিশ বাহিনীর, যেহেতু আমি এটাকেই সাধুবাদ দিচ্ছি, এই যে পুলিশ বাহিনী আসছে, আপনাদের সাংবাদিকরাও কিন্তু, সাধারণ মানুষরাও একটা জবাবদিহিতা চাচ্ছে, তাদের একটা স্পোক্সম্যান চাচ্ছে যে তারা কি করছে, মানুষ জনগণ জানা উচিত। আমি এই জায়গাটাকে মনে করি একটি পজিটিভ জায়গা। এখন এই 14 লাখ টাকা হয়তো কোনো একটা জায়গার থেকে এসছে একটি উৎস, এর বাইরে আরো অনেক উৎস থাকতে পারে এবং সেটিও হয়তো ফিউচারে হয়তো আসতে পারে। তার মানে এই নয় যে 14 লাখ টাকা দিয়ে এটি হয়েছে। আবার 14 লাখ টাকা দিয়ে যদি হয়েও থাকে পুরো ঘটনাটা, এর মধ্য দিয়ে এই জবনিকাপাত ঘটার মানে কোনো আশঙ্কা নেই যে এটার মধ্য দিয়ে হয়তো আরো মানে এর আরো অল্প পয়সা দিয়েও হতে পারে। এর সাথে টাকা কিন্তু খুব একটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে যে আপনাকে এটাকে কার্ভ করছেন কতটুকু, জঙ্গিবাদের যে অবস্থান ছিল সেটির রুট উৎপাদন করতে পুলিশ বাহিনী কতটুকু দক্ষতার সাথে এবং তার প্ল্যানিং এর মাধ্যমে এই প্রিভেন্টিভ মেজার যেটা, সেটা কতটুকু পালন করছে। জনাব হাবিবুর রহমান হাবিব, আমি খুব সংক্ষেপে আপনাকে জানতে চাইবো যে জঙ্গিবাদ ঠেকাতে আপনারা যে জাতীয় ঐক্যের উদ্যোগ নিয়েছিলেন, যেটি কথা আপনি আগে বললেন, তা কোন পর্যায়ে আছে? অ্যাপারেন্টলি সেই জাতীয় ঐক্যের আর দরকার হয় নাই বা দরকার নাই বলে কি মনে হয় হাই ভাই? না 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 না, এটা তো কোনো প্রশ্নই হলো না, এটা কোনো কথা হলো না। জাতীয় ঐক্যের প্রয়োজন তো শেষ হয়ে যায় নাই, জঙ্গিবাদ তো নির্মূল হয়ে গিয়েছে, এটা তো বলার সময় আসে নাই। আমরা 2-4-6 মাস দেখবো, 1 বছর দেখবো, আমরা আশা করি যে এখান থেকে শেষ হয়ে যাক, আর একটি ঘটনা না ঘটে। তো তাই বলে জাতীয় ঐক্যের প্রয়োজন শেষ হয়ে গিয়েছে, সবকিছু সমাধান হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। আর জাতীয় ঐক্য বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, এটা ভালো কথা বলেছিলেন। সারা দেশের মানুষে এরা চায় যে সবাই মিলে, সব দল অন্তত একটি ইস্যুতে এক জায়গায় হোক, দেশকে রক্ষার স্বার্থে, দেশকে শান্তিপূর্ণ অবস্থানে, দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে, যার যে অভাব, যার যে দুঃখ বেদনা, কষ্ট, অত্যাচার, নির্যাতন সব সহ্য করার পরেও যে এক জায়গায় এসে সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবাই এক বাক্যে আমরা উচ্চারণ করি যে জঙ্গিবাদ না, জঙ্গিবাদ মুক্ত। কিন্তু আপনি জাতীয় ঐক্যের প্রয়োজন আছে বলে মনে করেন জনাব হাবিবুর রহমান হাবিব? আপনি আমাদের সঙ্গেই থাকবেন, সঙ্গে থাকবেন অধ্যাপক ডক্টর জিয়া রহমানও। ডক্টর জিয়া রহমান, আমি বিরতির পরে এসে আপনার কাছে যে বিষয়টি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইবো, যে আপনি আজকে নিশ্চয়ই পত্রপত্রিকায় পড়েছেন বা অন্যভাবে জেনেছেন যে একজন জঙ্গি, কথিত জঙ্গির ছেলে, যে বয়সে কিশোর, তাকে রিমান্ডে নেয়ার একটি আবেদন করেছে পুলিশ এবং তাকে রিমান্ডে পাওয়ার এই বিষয়টি আপনি আসলে কিভাবে দেখছেন, যে তাকে রিমান্ডে নেওয়াটা জরুরি কিনা? রিমান্ডে নিলে আমরা আসলে কি ধরনের তথ্য পাবো? একজন অপরাধ বিজ্ঞানী হিসাবে একজন কিশোরের মনস্তাত্ত্বিকভাবে সেটি কতটি যৌক্তিক, সেটি আপনার কাছে একটু শুনতে চাইবো। হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক ডক্টর জিয়া রহমান, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বিরতি নিচ্ছে, একটি ফিরছি তারপর। ডক্টর জিয়া রহমান, যে কিশোর রাসেল সম্পর্কে আমরা কথা বলছিলাম, যে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে, বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন?
ধন্যবাদ। রিমান্ড এটা তো আদালতও আসলে এটা অ্যাপ্রুভ করেছে। তো সেই জায়গা থেকে যদি আমি মনে করি যে যেহেতু আদালত অ্যাপ্রুভ করেছে, আমি এটাকে মনে করি যে শুধুমাত্র এটাকে কিশোর বলে মনে করার কোনো কারণ নাই, কারণ সময়টা কিন্তু পরিবর্তন হয়েছে। আপনাকে বুঝতে হবে আমাদের দেশে এই যে জঙ্গি নারীর কথা যদি কল্পনা করেন, ইন্ডিপেন্ডেন্টলি তারা কিন্তু জঙ্গি হয়নি। এটা জ্ঞাতি সম্পর্কের যে ব্যবহার আমাদের দেশে আছে, অর্থাৎ জঙ্গি নারীরা অধিকাংশ ক্ষেত্রেই তাদের স্বামীরা জঙ্গি বলে তারা জঙ্গি। ঠিক একইভাবে আপনি শিশু বা কিশোরদের যদি বলেন, পারিবারিক একটা বলয় আছে। আপনি জানেন যে আমাদের খিলগা থেকে এক পরিবারের পুরো পরিবার চলে গেছে সিরিয়াতে। তো তৃতীয় বিশ্বের দেশে এই একটা প্রভাব, ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ যেহেতু এখনো ডেভেলপ করেনি, আমি মনে করি এই যে কিশোরদেরকেও আনার যথেষ্ট যুক্তি আছে। জিয়া রহমান, তাতে কি এবং আপনি মনে করেন যে আমরা তো জাতিসংঘে সেই কনভেনশনটা সই করেছি, সেখানে শিশুদের জন্য আলাদা আইন বা শিশুদের জন্য আলাদা শাস্তির ব্যবস্থা, শিশুদের অপরাধকে অন্যভাবে বিশ্লেষণ করার যে চেষ্টা, যে সেটার ক্ষেত্রে কি আমাদের একটু ব্যত্যয় ঘটলো, না ঠিকই আছে, বিশেষ পরিস্থিতিতে আমরা এটা করতে পারি? আমি আসলে এই জায়গাটায় একটু বিব্রত হচ্ছি। এই জায়গাটায় ডেফিনেটলি, কারণ আদালত কিন্তু আবার জিনিসটাকে অ্যাপ্রুভ করেছে। আমি জানি না, আপনি সাংবাদিক মানুষ, আমি তো ভয় পাই যে আবার আদালত অবমাননা হয় কিনা। বাট আপনি যেই জায়গাটির কথা বলেছেন সেই জায়গাটা আমি সমর্থন করি এই জন্য যে ডেফিনেটলি এখানে আমাদের যে কিশোর অপরাধের যা কারেকশন সেন্টার, যেমন করে জুভেনাইল কোর্ট আছে, এটি কিন্তু পুরো ফুল কোর্টের মতো না। তো সেই ব্যবস্থার মধ্য থেকে এবং খুব কশাসলি তাদেরকে যদি করা হয়, আমি আধুনিক বিধি ব্যবস্থার পক্ষে। আমি শিশুদের অধিকার, নারীদের অধিকার, সবার অধিকার রক্ষার রাইট, আপনি সেটি মনে করছেন, কিন্তু সেটি আদালতের সামনে নারীদের ক্ষেত্রেও যদি রাইট আদালতের সামনে যেতে উপস্থাপিত হয়েছে, সেটি আদালতে আমি জনাব হাবিবুর রহমান হাবিবের কাছে জানতে চাইবো যে আপনারা বিএনপির পক্ষ থেকে একটা অভিযোগ আমরা প্রায় শুনি যে আইন শৃঙ্খলা বাহিনী যত কার্যক্রম সেই সবগুলি কোনো না কোনো ভাবে আপনাদের অর্থাৎ বিরোধী দলকে কোণঠাসা করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু জঙ্গি দমনের ক্ষেত্রে পুলিশ যতগুলি উদ্যোগ প্রক্রিয়া এবং অপারেশন চালিয়েছে তার মধ্যে কখনোই বিরোধী দলকে আক্রমণ করে কোনো কিছু সাজানো হয়নি পরিকল্পনা। এটি কেন বলে আপনি মনে করেন? কেন আপনাদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে না নানাভাবে? এটা তো আপনাকে এর আগেও তো আপনি দেখেছেন যে গত চিটাগাংয়ে এসপি ওয়াইফ হত্যার পরে বলা হলো যে জঙ্গিরা এই কাজটি করেছে, সঙ্গে সঙ্গে একটা চিরুনি অভিযান শুরু করলো, প্রায় 15,000 মানুষকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পরে দেখা গেল যে 195 জন তথাকথিত জঙ্গি পাওয়া গেল, আর বাদ বাকি নিরীহ মানে তারা কারা? তারা কি আওয়ামী লীগের লোক? নিশ্চয়ই হয়তো 2-4 জন ধরা পড়লে থানার থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, বাদ বাকি কিন্তু বিএনপি সমর্থক কর্মী নেতা। আমি এই বিষয়টা আপনার সাথে অনেকবার কথা হয়েছে, সেই জন্য সে শুধু এইটি বলতে চাই যে তারা হয়তো জঙ্গি নয়, কিন্তু তারা কি আসলে নিরীহ? তাদের প্রত্যেকের নামে কোনো না কোনো স্পেসিফিক মামলা রয়েছে, এবং তাদের কেউ গরু চোর, তাদের কেউ অন্য কারণে মানে অন্য অপরাধের সাথে তারা সম্পৃক্ত না। এই 15,000 মানুষ, আপনার এই 15,000 মানুষ যদি অপরাধের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে একটা দেশ কতখানি অস্থিতিশীল হওয়ার কথা। 650 থানায় 15,000 মানুষ খুব বেশি না হাবিব ভাই? না অনেক বেশি। 15,000 প্রতি থানায় 30টি করে হলে 18,000 মানুষ হয়। না আপনি এই যে কয়জন জঙ্গি নিয়ে আপনি অস্থির হয়ে গেছেন, আর 15,000 মানুষ দেখতে কম, কিন্তু এরা যদি জঙ্গিবাদের সাথে বা এরা যদি ওই সাধারণ অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে এটা কিন্তু অনেক বড় কঠিন। আরেকটি কথা আমি বলতে চাচ্ছি যে ডক্টর জিয়া রহমান যে কথাটি বললেন যে আন্তর্জাতিক আইনে যে শিশুদের ব্যাপারে আলাদা যে পর্যবেক্ষণের ব্যাপার আছে, তাদের কাছ থেকে অন্যভাবে জিজ্ঞাসাবাদের যে সুযোগ আছে, সেখানে আমি কোর্টকে আমি দোষ দিচ্ছি না, এই কারণে যে এটা কোর্টের কাছে যদি প্রশাসন যদি না যেত, রিমান্ড যদি না চেত, তাহলে তো কোর্ট এটা মঞ্জুর করতো না। কিন্তু আপনি কি জানেন যে ওই কিশোর আসলে যারা জঙ্গিদের জীবিত ধরতে গিয়েছিলেন, সে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপরে হামলা করেছিলেন ওই কিশোর? এরকমই আমরা শুনেছি, পুলিশ অন্তত আমাদের তাই বলেছে। পুলিশ যেটা এখন আমরা তো নিজেরা দেখি নাই, পুলিশ যেটা বলবে সেটা বিশেষ কথা। তবে আমি ভয় কোন জায়গায় পাই জানেন? যে প্রায় পেপার এবং টেলিভিশনে দেখছি যে মহিলা জঙ্গি, যেখানে যাকে ধরা হচ্ছে মহিলা, তাদেরকে বলা হয় আত্মঘাতী। এটা তো সাংঘাতিক একটা ব্যাপার। এই আত্মঘাতী মহিলা জঙ্গির কথা যদি বারে বারে প্রকৃত যদি হয়ে থাকে, তাহলে এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু প্রকৃত না হয়ে থাকে, এত যদি আত্মঘাতী মহিলা না হয়ে থাকলে কেন বলবে না? এত আত্মঘাতী জঙ্গি, আত্মঘাতী আজ পর্যন্ত এখন পর্যন্ত বাংলাদেশে কোনো মহিলা আত্মঘাতী জঙ্গি আমরা দেখি নাই। এখন পর্যন্ত কেউ আত্মঘাতী কোনো কর্মকাণ্ড করে নাই। এবং হলি আর্টিজানে যে ঘটনাটা ঘটেছে, সেটাও সরকারের ভাষ্য মতো
সেখানেও তারা কিন্তু আত্মঘাতী না। সরকারের বাসের মতো সেখানে তাদেরকে আপনার বিশেষ ফোর্স নিয়ে এসে তাদেরকে না, কিন্তু হাবিব ভাই আপনি নিশ্চয়ই জানেন, হাবিব ভাই আপনি নিশ্চয়ই জানেন তাদেরকে বারবার আমরা পাবো কোথায়? আত্মঘাতী তো এখনো না, বাংলাদেশে কিন্তু হাবিব ভাই আপনি নিশ্চয়ই জানেন যে তাদেরকে বারবার আত্মসমর্পণের জন্য আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তারা আত্মসমর্পণে অস্বীকৃতি জানায়। তারা বলে যে তাদেরকে মেরে ফেলার জন্য, এবং তারা আসলে মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ করেছে। তাদেরকে কি আপনি আত্মঘাতী বলতে পারেন? না আমরা বলবো যে এখানে তারা হয়তো আমি নিজেরা আপনাকে নিজেদের প্রশ্ন গুলি করে করি। মারেনি, কিন্তু না, আমি আপনাকে যদি প্রশ্ন করি, তারা যেগুলি মারা গেল যে হলি আর্টিজান, তারা কি আত্মহত্যা করেছে? তারা কি নিজেরা বোম মেরে অথবা নিজেরা গুলি করে নিজেরা আত্মহত্যা করেছে, না প্রশাসনের সঙ্গে তাদের যে যাই হোক, encounter হাবিব ভাইয়ের হয়েছে, পয়েন্টটি হয়েছে? খুবই ভ্যালিড। অধ্যাপক ডক্টর জিয়া রহমান, আপনি খুব সংক্ষেপে বলবেন কিনা যে আত্মঘাতী নারী জঙ্গি এই কথাগুলি বারবার বলে আরো এক ধরনের আতঙ্ক ছড়াচ্ছে কিনা পুলিশ? আমি দুঃখের সাথে বলছি, আমি প্রথমে কিন্তু খুব আশ্বস্ত হয়েছিলাম হাবিব ভাইয়ের কথা শুনে। আমার মনে হচ্ছিল যে যে ঐক্যের কথা তারা বলছেন, সারা বাংলাদেশে আপনি যদি খেয়াল করে দেখবেন, সারা বাংলাদেশে যে জনমতটা তৈরি হয়েছে, এই জায়গায় এই ধরনের ক্লু খোঁজার কোনো জাস্টিফিকেশন নাই, যেটি বেগম খালেদা জিয়াও করার চেষ্টা করেছেন, ওনাদের নেতাকর্মীরাও করছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, উইথ ডিউ রেসপেক্ট হাবিব ভাইকে, যে যেই অবস্থাটা বাংলাদেশের এখন এসছে, ওনারা যদি সেই পুরাতন জজ মিয়া কাহিনীর কথা যদি নিজেরা অনুশোচনায় না ভুগেন, ওনারা যদি না, কিন্তু যেভাবে ডক্টর জিয়া বাংলা ভাই রহমান, সৃষ্টি করেছেন, জজ মিয়া কাহিনী বাংলাদেশে হয়েছে বলেই তো আমরা পুলিশের কথা বিশ্বাস করতে চাই না। না না, কিন্তু আমি তো কোনো অনুশোচনা দেখছি না হাবিব ভাইয়ের মধ্যে। ওনারা সমালোচনা, ওনারা কি বলছেন না কেন যে আমাদের সময় এরকম করেছিলাম, আমরা এগুলো হয়েছে, আমরা এগুলো করব না? এটা এই নাকে খট্টা দেওয়ার মধ্য দিয়েই তো আমরা নতুন বাংলাদেশ চাই, ভালো বাংলাদেশ চাই। আমরা এক ধরনের সমালোচনা, আত্মসমালোচনা। ডক্টর জিয়া রহমান, জনাব হাবিবুর রহমান, আমি আমাদেরকে অনুষ্ঠান শেষ, এই পর্বটি শেষ করতে হচ্ছে। স্পিকার বিরতি নিচ্ছে, একটি ফিরছি তারপরে। চুরি হওয়া রিজার্ভের 120 কোটি টাকা ফেরত পাচ্ছে বাংলাদেশ। সোমবার দুপুরে ফিলিপাইনের একটি আদালত দেশটির কেন্দ্রীয় ব্যাংকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। ফিলিপাইনের ক্যাসিনো জাঙ্কেট কিম অং 4 মাস আগে 120 কোটি টাকা সে দেশের সরকারের কাছে ফেরত দেয়। বাংলাদেশের পক্ষ থেকে মালিকানা দাবি করায় এই টাকা বাংলাদেশকে ফেরতের নির্দেশ দেয় আদালত। ম্যানিলার ক্যাসিনো সোলারে থাকা আরও 19.5 কোটি টাকা এবার আদায়ের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ। এদিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের সাথে আলোচনা করে দ্রুতই এই টাকা ফেরত আনা হবে। অর্ডার দিয়ে দিছে যে এই টাকাটা বাংলাদেশ গভর্নমেন্টের টাকা, and let the aforementioned forfeited amount totaling $4.63 million and 488.280 million peso kept in the vault of the Banco Central Philippines to be released in favor of the People's Republic of Bangladesh. So ordered. এবং এটা যে জাজ আমাদের এটা ডিল করতেছে, ওই জাজই এটা দিয়েছে। তো এটা আমাদের একটা বিরাট একটা গুড নিউজ আর কি আমি বলবো। এটা ফর ফিউচার অফ কেসেসে ওদের সরকারি সম্পদ হয়ে গেছিল এটা। তো সেটাই আমরা এটাকে এই 3-4 মাস ধরে এই কোর্টের মাধ্যমে, এবং আমাদের বড় ভূমিকা রেখেছিল হলো বাংলাদেশ ব্যাংক এবং অ্যাটর্নি জেনারেলের অফিস। যেই মিউচুয়াল অ্যাসিস্ট্যান্সের যে চিঠিটা দরকার ছিল, এটা সব ডকুমেন্ট ওনারা দিয়েছেন। তারপরে এটা তো কোর্টের মাঝখানে তো আবার প্রেসিডেন্টের ইলেকশনও হলো, নতুন প্রেসিডেন্ট আসলেন, তো কোর্টও বন্ধ ছিল 1 মাস। তারপরও আমি মনে করি যে আজকে আমাদের জন্য একটা সুখবর। কোর্টের রায় হয়েছে, আপনারা সবাই কোর্টের প্রসিডিউরটা জানেন। এই কোর্টের রায়টা অফিসিয়ালি এইটা আবেদনকারীর কাছে যাবে, সেটা সেন্ট্রাল ব্যাংকের কাছে যাবে। সেন্ট্রাল ব্যাংকের কাছে রক্ষিত অর্থ তখন ব্যাংকিং চ্যানেলে আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। $1.5 কোটি বাংলাদেশকে ফেরত দিতে বলেছে ফিলিপাইনের আদালত। এ নিয়ে আমাদের সাথে কথা বলতে আছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য ডক্টর জামালউদ্দিন আহমেদ। ডক্টর জামালউদ্দিন আহমেদ, বাকি টাকা আমরা ফেরত পাবো যে সেটির ব্যাপারে কি আপনি এখনো অনেক আশাবাদী? বাংলাদেশের যে টাকাটা চুরি হয়েছে সেটা আপনার ডিফারেন্ট পার্টি এখানে জড়িত। সেখানে আপনার একটা তদন্ত কমিশন হয়েছে, সেই তদন্ত কমিশনে একটা রিপোর্ট দিয়েছে। তারপরে আবার সিআইডি একটা আপনার তদন্ত করছে এবং ইন ডিটেল এইটা তদন্তের রিপোর্টটা বার হলে, প্লাস ইনভলভ যে পার্টিটা আছে ফেডারেল রিজার্ভ সিস্টেম, সেন্ট্রাল ব্যাংক অফ শ্রীলঙ্কা এবং লিস্টেড ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ ফিলিপাইন এবং তাদের লিস্টেড ব্যাংক, অ্যাট দ্য সেম টাইম সুইপ সিস্টেম, প্রত্যেকের যে উইকনেস আছে সেই উইকনেসগুলো বাইর করার পরে সেখানে বিভিন্ন পার্টির বিভিন্ন রকমের দুর্বলতা আছে।
সেই দুর্বলতাগুলোর ক্ষেত্রে বাংলাদেশের যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডটা মাচ স্ট্রঙ্গার। এবং এখানে ধরেন বলতে পারেন যে বাংলাদেশের যে বাংলাদেশ ব্যাংকের ভিতরে যদি কোনো রকমের প্রবলেম থাকে, সেই প্রবলেমটা বাংলাদেশ ব্যাংকের ওন সার্ভিস রুল এবং রুলস রেগুলেশন অনুযায়ী, ইন্টারনাল অপারেটিং প্রসিডিউর অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। সুতরাং এই বিষয়ে বাংলাদেশের যদি ইনভলভমেন্টটা প্রমাণিত না হয় যে এই হ্যাকিংটা বাংলাদেশের লোক ওইভাবে স্ট্রংলি জড়িত ছিল না, ইন দ্যাট কেস বাংলাদেশের গ্রাউন্ডটা মাছ স্ট্রঙ্গার। কারণ ফেডারেল রিজার্ভ সিস্টেম এবং সুইফট সিস্টেমের যে সমস্ত ডিউ ডিলিজেন্স আছে এগুলো তারা না করেই আপনার এটা কিন্তু ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনারা যে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন, যেটা চূড়ান্ত প্রতিবেদন আমরা ওয়েবসাইটেই বৃহস্পতিবার পাচ্ছি, সেখানে তো আমরা এরকম ইঙ্গিত, এরকম লক্ষণ পেয়েছি কথার পরম্পরায় যে বাংলাদেশের কিছু লোকের অবহেলা, অজ্ঞানতা এবং কিছু ক্ষেত্রে অসাধুতাও সম্পৃক্ত থাকতে পারে এই টাকাটি চুরি হওয়ার ব্যাপারে। তো এই কথা মানে অস্বীকারের তো কোনো উপায় নাই যে বাংলাদেশের লোকজন। এখানে আপনার তদন্ত কমিটিতে যারা ছিলেন ওনারা তো আর বাংলাদেশ ব্যাংকের ভিতরের লোক না, জি বাইরের লোক। সেখানে আপনার ভিতরে বসে বাংলাদেশ ব্যাংকের যে ইন্টারনাল অডিট, বাংলাদেশ ব্যাংকের ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ ব্যাংকে যে সিআইডি যে রিপোর্ট, সেই রিপোর্টগুলো যদি আপনার পর্যালোচনা করে দেখা যায়, তখন দেখা যাবে যে ফাইনালি কনক্লুসিভ যে স্টেটমেন্ট সেটা দেওয়া সম্ভব। কারণ এই ক্ষেত্রে যদি একটা রিপোর্টের স্টেটমেন্ট আরেকটা রিপোর্টের সাথে ডিফার করে, তাহলে পিপল উইল বি মাচ মোর কনফিউজড হবে। সেটা না করে আপনার সবগুলা মিলে একটা সময় যদি আপনার এই জিনিসটার ব্যাপারে ফাইনাল একটা সিদ্ধান্ত নেয়, তখন আপনার বাইর করা যাবে কারা দোষী কারা দোষী না। এখানে যদি আপনার যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে, এখানে বাংলাদেশের সিস্টেমের সাথে যদি বাংলাদেশের লোকজন জড়িত থাকে, তাদের জন্য বাংলাদেশের আইন কানুন, সেন্ট্রাল ব্যাংকের সার্ভিস রুল এবং অল দিস থিংস আর দেয়ার, অ্যাকর্ডিংলি তাদের সেটা ব্যবস্থা করবে। কিন্তু এই রিপোর্টগুলোর মধ্যে যদি একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্ট করে, ইন দ্যাট কেস অ্যানাদার কনফিউশন উইল অ্যারাইজ। সেই ক্ষেত্রে আপনার উই মাস্ট মেক অপিনিয়ন ভেরি কেয়ারফুললি। কারণ আপনার এটার সাথে জড়িত আছে বাংলাদেশ ব্যাংকের যে মামলা ব্যাপারে প্রিপারেশন, তাদের লিগ্যাল অ্যাকশন নেওয়ার ব্যাপারে, সেখানে বাংলাদেশ ব্যাংকের পজিশন দুর্বল হতে পারে যদি এগুলো নিয়ে কনফিউজিং স্টেটমেন্ট আসে। রাইট, ডক্টর জামালউদ্দিন আহমেদ, আমি সেই প্রসঙ্গে আসতে চাইছিলাম যে মার্কিন বা আমেরিকান ফেডারেল যে ব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংক, তারা আমাদের এই তদন্ত প্রতিবেদনটি পাওয়ার ব্যাপারে কোনো আগ্রহ দেখিয়েছে কিনা সোফার? এটা তো আপনার পত্রপত্রিকায় আমরা দেখেছি, কিন্তু বোর্ডে এই রিপোর্ট এখনো পর্যন্ত আসে নাই, প্লাস এই ইনফরমেশন আমাদের কাছে নাই। মেবি তারা ইন্টারেস্টেড হতে পারে, বিকজ ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে দুর্বলতা অলরেডি কিছুটা সিমটম দেখা যাচ্ছে, সুইফটের মধ্যেও দুর্বলতার কিছু সিমটম আছে। সেই সিমটমকে কেন্দ্র করে আপনার তারা হয়তো রিপোর্টটা চায়। সেই রিপোর্ট বাংলাদেশ গভর্নমেন্ট রিপোর্টটা কমিটি করে রিপোর্ট বার করেছে, সেই কমিটির রিপোর্ট কেন তাদের সাথে শেয়ার করবে? তারা তাদেরটা বলুক, তাদের গ্রাউন্ডটা বলুক। দে মাস্ট প্রুভ যে তারা কোনো রকমের ফল্টি সিস্টেমের সাথে কারণে এই টাকাটা যে ফিলিপিনে পাচার হলো বা শ্রীলঙ্কাতে পাচার হলো, সেটা তারা সেখান থেকে ইমিউন আছে, এটা তারা এনশিওর করতে হবে। সেই উইথ সুইফট সিস্টেম অলসো, তারাও কিন্তু প্রমাণ করতে হবে যে তারা তাদের যে সিস্টেমের মধ্যে কোনো ল্যাকিং নাই। কিন্তু আমরা যদি এই তদন্ত প্রতিবেদনটা ওয়েবসাইটে থাকে, এবং সেটা নিশ্চয়ই মানে ওয়েবসাইটে থাকলে যে কোনো জায়গা থেকেই অ্যাক্সেস করা যাবে সেটা, এবং সেই ওয়েবসাইটে আপনি যেটি বললেন যে যদি বাংলাদেশ ব্যাংকের কারো অযোগ্যতা, অদক্ষতা বা কিছু ক্ষেত্রে অসাধুতা, অমনোযোগিতা সেইগুলিকে দায়ী করা হয়, তাহলে আমাদের সাথে ফেডারেল রিজার্ভ ব্যাংকের বা আমেরিকান ফেডারেল রিজার্ভ ব্যাংকের বা সুইফটের কেসটা আমাদের ক্ষেত্রে দুর্বল হয়ে পড়বেই বলে তো মনে হচ্ছে। এই বললে তো অনেকেই মনে করেন সেটা, যে আপনাদের যদি আমাদের এখানে যদি দুর্বলতা, আমরা নিজেরাই বলি যে আমাদের দুর্বলতা আছে, তাহলে ইন দ্যাট কেস আপনি ইন্টারন্যাশনালি যখন আর্গু করবেন, তখন আর আপনার পজিশনটা কিছুটা উইক হওয়ার সম্ভাবনা আছে। সেই ব্যাপারে মন্তব্য করার ব্যাপারে এভরিবডি মাস্ট বি কেয়ারফুল, কারণ বাংলাদেশের এই টাকা ফেরত পাওয়া দরকার। কিন্তু দুর্বলতা থাকলে কি হবে? দুর্বলতা থাকলে দুর্বলতা ব্যবস্থা, বাংলাদেশ ব্যাংকের যে সিস্টেম আছে, দেশের প্রচলিত আইন আছে, সেই আইন অনুযায়ী তাদের ব্যবস্থা হবে। সেটা তো বাংলাদেশের ইন্টারনাল। কিন্তু ইন্টারন্যাশনালি যে যদি ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেমের যে বিষয়টা আছে, সেখানে ক্ষেত্রে যে বেস্ট প্র্যাকটিস যেটা, সেই বেস্ট প্র্যাকটিসকে যদি তারা ফলো না করে এই টাকা দিয়ে থাকে, ইন দ্যাট কেস দে উইল অলসো বি পার্শিয়ালি লায়েবল ফর দিস। এবং এখানে আমাদের বাংলাদেশ ব্যাংক গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা করা দরকার, এখন আমাদের মাননীয় অর্থমন্ত্রী যদি IMF বা অন্য কোনো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনে ফিউচারে কোনো স্টেটমেন্ট দিতে যান,
এই ব্যাপারে কোনো পজিশন ব্যাখ্যা করতে চান, সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের একটা স্ট্রং একটা পজিশন আছে। ডক্টর জামালউদ্দিন, আমরা যে অর্থমন্ত্রীর মুখে, আপনি অর্থমন্ত্রীর কথা বলেন, অর্থমন্ত্রীর মুখে যে আমরা শুনেছিলাম যে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে তিনি মামলা করতে চান, আমরা যে অনেক সময় আশা করছিলাম যে তারা তাদের অবস্থানটি ব্যাখ্যা করবে, কিন্তু অ্যাপারেন্টলি ঘটনা ঘটে যাওয়ার 7-8 দিন পরে কিছু কথাবার্তা বলল এবং অস্বীকৃতিমূলক কথাবার্তাই বেশি। মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক এখন আর এই মুহূর্তে কোনো রকম কথা বলছে না, আগ্রহ দেখাচ্ছে না, করেসপন্ডেন্স করছে না, এর কারণ কি? মানে আপনাদের সাথে তো তাদের কোনো যোগাযোগ নাই আসলে। তাদের এটা বাইরে থেকে যদি কোন রকমের তারা স্টেটমেন্ট না দেয়, তখন এটা অনেকটা মানুষের বাইরে থেকে ধারণা করতে পারে যে তাদের দুর্বলতা আছে, বিকজ দ্যাটস ওয়াই দে আর নট অপোজিং এনিথিং, তারা শুধু অবজার্ভ করতেছে। সেই ক্ষেত্রে বাংলাদেশকে কৌশলী হতে হবে এবং বাংলাদেশ সরকারকে কৌশলী এবং আপনি কি মামলা করতে যাচ্ছেন? আপনারা কি তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেবেন? সেটা তো আপনার কৌশলটা নির্ধারণ করা হবে পরবর্তী পর্যায়ে, রিপোর্টগুলো সবগুলা পর্যালোচনা করে হোয়াট শুড বি দি ওয়ে ফরওয়ার্ড। কি কি রিপোর্ট আপনারা পর্যালোচনা করছেন? রিপোর্টগুলোর মধ্যে আছে আপনার ধরেন রাকেশ আস্তানার রিপোর্ট আছে, তারপরে আপনার মাননীয় পরাশুদ্দিন সাহেবের রিপোর্ট আছে, প্লাস ব্যাংকের ইন্টারনাল যে ম্যানেজমেন্ট আছে, অডিট ডিপার্টমেন্ট আছে, তাদের যে ফাইন্ডিংস সবকিছু এবং সিআইডির ফাইন্ডিংস সবকিছু মিলাই কিন্তু আপনাকে স্ট্র্যাটেজিটা। কবে নাগাদ আপনারা সবগুলি রিপোর্ট হাতে পাবেন বলে মনে করছেন? এটা তো ইমিডিয়েটলি আপনার গভর্নমেন্টটা যদি আসে তারপরে বাকিগুলো অবশ্যই আসবে, এবং সেটা এখন এই মুহূর্তে বলা ডিফিকাল্ট, কারণ সবগুলা ইন প্রসেস। ডক্টর জামালউদ্দিন আহমেদ, সেটা ব্যাংকের ম্যানেজমেন্ট বলতে পারবে বেটার, ইন্টারনালি যে। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনার কাছে সর্বশেষ জানতে চাইবো যে ক্ষতির মধ্যে দিয়ে আমরা গেলাম এই বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভ টাকা চুরির ব্যাপারে, সেই ক্ষতি যে ভবিষ্যতে আর হবে না, সেই ব্যাপারে কি এখন ফুল প্রুফ কোনো ব্যবস্থা নেওয়া গেছে কিনা? সেই ফুল প্রুফ ব্যবস্থা তো নিতে হবে অবশ্যই, এবং সেটা নেওয়া লাগবে প্লাস ইন্টারন্যাশনালিও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এবং যারা ব্যাংক অফ ইন্টারন্যাশনাল নিতে হবে টি আপনাদের মুখে শুনে শুনে মিলে, না এরা নিতে সবাই হবে, মিলে কিন্তু তাদের পজিশনটা রিঅ্যাসেস করতে হবে। ডক্টর জামালউদ্দিন আহমেদ, নিতে হবে সেটি আপনাদের কাছ থেকে শিখেছি, মানে শুনেছি আমরা আগেই, নেওয়া হয়েছে কিনা আমার প্রশ্ন হচ্ছে সেটি। অবশ্যই ব্যবস্থা, বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই ব্যবস্থার বুকগুলোর মধ্যে একটু পার্সেন্টেজে যদি আমরা বলি কত ভাগ ব্যবস্থা নেওয়া হয়েছে? ইন্টারিয়াম ব্যবস্থাগুলো আপনার যাতে এই পর্যায়ে এমন অবস্থায় এটা না হতে পারে সেটার ব্যবস্থা, যথাযথ ব্যবস্থা আছে, এবং এটা ফুল প্রুফ করার জন্য আরো সময় লাগবে। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনাদের অনেক ধন্যবাদ। এর বিরতি নিচ্ছে একটি ফিরতির পরে। মাদারীপুরের কালকিনিতে স্কুল ছাত্রী নিতু মণ্ডল হত্যার অভিযোগে গ্রেপ্তার মিলন মণ্ডলকে আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফৌজিয়া হাফসার কাছে 1 ঘন্টার জবানবন্দি দেন মিলন মণ্ডল। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে মিতুকে হত্যা করেছেন বলে জানিয়েছেন তিনি। এদিকে নিতু হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন করে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। বেলা 12:30টার দিকে নবগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে নিতুকে ফুল দিয়ে শেষ বিদায় জানায় স্কুল কর্তৃপক্ষ ও সহপাঠীরা। নিতুদি খুব ভালো ছিল, সে আমাদের খুব ভালোবাসতো, আমরাও তাকে খুব ভালোবেসেছি। এই নৃশংসতম হত্যার ফাঁসি চাই, এবং আমরা যাতে প্রতিদিন স্কুলে সুস্থভাবে সুন্দরভাবে নিরাপদে স্কুলে আসতে পারি, পথে যাতে কোনো ছেলে আমাদেরকে উত্তপ্ত করতে না পারে। মাদারীপুর থেকে আমাদের সহকর্মী রিপন চন্দ্র মল্লিক আছেন আমাদের সঙ্গে। রিপন, নিতু হত্যার আসামি মিলন এখন কারাগারে। আমরা প্রতিবেদনটি পড়লাম যে মিলন স্বীকার করেছেন যে তিনি নিতুকে খুন করেছেন। নিতু হত্যার যে বিষয়টি সেটিকে আমরা পুরোপুরি জানতে পারলাম। পুলিশ কি এই পর্যন্তই আপনাদের জানালেন যে তার মিলনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, নাকি আরো কিছু আপনাদের জানিয়েছেন? রিপন, আজকে বিকেল 5টার দিকে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফৌজিয়া হাফসার কাছে শিক্ষার্থী নিতু মণ্ডলকে হত্যার কথা স্বীকার করেছেন মিলন মণ্ডল, তার প্রতিবেশী। আমরা জানি যে আমরা আগের প্রতিবেদনগুলোতে দেখিয়েছি যে মিলন আসলে মূলত নিতুর ছোট ভাইকে দীপ্ত তাকে নিয়মিত প্রাইভেট পড়াতো, এবং সেই সূত্রে ওদের বাড়িতে যাতায়াত থাকার ফলে এক পর্যায়ে নিতুকে তার ভালো লাগে এবং পছন্দ করে, কিন্তু নিতু, আমরা যতটুকু জানতে পেরেছি, নিতু তার পছন্দের ডাকে সাড়া দেয় না, যার ফলে এক পর্যায়ে সে গতকাল সকালের দিকে ছুরি দিয়ে নিতুদের বাড়ি থেকে প্রায় 300 গজ দূরে রাস্তায়, যেখান দিয়ে নিতু প্রতিদিন নিয়মিত স্কুলে যাতায়াত করতো, সেই বাড়িতে সেই রাস্তার পাশেই নিতুকে একটি ছুরি দিয়ে আঘাত করে। আমি পুলিশের সাথে কথা বলছি, ঢাকা থানার বেশ কয়েকজন পুলিশের সাথে, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে মূলত 3-4 দিন আগে ওই নবগ্রামের পাশেই গৌরনদী উপজেলার ঘোষেরহাট বাজার থেকে
মিলন একটি ছুরি কেনে এবং 3 দিন ধরে সে উৎপেতে ছিল কখন নিতুকে মারা যায়। সেই প্ল্যান অনুযায়ী গতকালকে সকাল 8:30টার দিকে নিতু যখন প্রথমে প্রাইভেট পড়ে, তারপর প্রাইভেট পড়া শেষে সে স্কুলে জয়েন করার কথা ছিল। রিপন, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।